গুরুত্বপূর্ণ দিনে স্টুডিওতে আলোচনার জন্য আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, আপনাকে স্বাগত। আপনার জন্য মায়া লাগতেছে, মানে আর্জেন্টিনার সাপোর্ট না করেও মানে শুধু কাজের কারণে আর্জেন্টিনার জার্সি পরতে হচ্ছে। সবকিছুই পেশা দায়িত্ব, যেমন আপনার ইংল্যান্ডের জার্সি পরতে না, আমি ইংল্যান্ডের জার্সি ওই কাজের কারণে পরি নাই। আমি পরেছি যে মাত্র আমরা রিপোর্টটা দেখলাম না সাজিদ মুস্তাহিদের, মানে ওই আমার বস, আমাদের আপনাদের বস, তিনি কানসাসে আছেন কিন্তু তিনি সাপোর্ট করেন ইংল্যান্ড, আর তার চিরশত্রু আর্জেন্টিনার জার্সি পরে আজকে তাকে পিটিসি দিতে হলো। তাকে মায়া করে আমি আসলে জার্সিটা পরেছি। এবার কি ইংল্যান্ডের ট্রফি ঘরে ফিরবে? মনে হয় না, মানে ইংল্যান্ড যে দল, মানে ইংল্যান্ড নিয়ে পরে আলোচনায় আসে, আমরা মানে আর্জেন্টিনা নিয়ে থাকা ভালো। এবং আপনি যেমনটা জানেন নিয়ন, আছে কিন্তু বাংলাদেশি সমর্থকদের জন্য উন্মাদনাটা নতুন ভাবে শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ যখনই শুরু হোক না কেন, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিন কিন্তু আমরা সেই উত্তাপটা কিছুটা হলেও টের পাই। আপনি কেমন উত্তাপ দেখছেন? আজকে যে সন্ধ্যা কিছুক্ষণ আগে মনে হয় ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর ছাত্র দলের পক্ষ থেকে একটা বিশাল র্যালি হলো শাহবাগে। কিছুক্ষণ পরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে আরো একটা র্যালি হবে, মানে একই দিনে পরপর দুইটা, এবং হিউজ মানুষ, সব আর্জেন্টিনার জার্সি পরা, পতাকা নিয়ে। মানে আমরা যারা ধরনের এই দলটা সাপোর্ট করি না, আমাদের কাছেও একটু অবাক লাগে। মানে ঠিক আছে, পাগলামির তো একটা লিমিট থাকা উচিত। এদেরকে দেখলে মনে আসলে কোনো কিছুরই লিমিট নাই, সাপোর্টটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের কথা বলতে হয়। এবং সেই শুরুতে আসলে বিশ্বকাপের যে পরীক্ষা আলজেরিয়া নিবে, অনেকে মনে করছেন আলজেরিয়া খুব একটা হালকা প্রতিপক্ষ। আমরা বেশ কিছু স্ট্যাট এনেছি, 6টা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা হয়তো এখানে কিছুক্ষণ পর দেখা যাবে। সেই আলজেরিয়া ম্যাচের আগে আসলে আপনার কি মনে হয় আর্জেন্টিনা খুব বেশি নির্ভর থাকতে পারবে? আলজেরিয়া একেবারে কি হালকা করে, মানে মুখোমুখি দেখায় এখন পর্যন্ত একবার, আমি আপনি দুজনেই জানি আসলে সেটা বহু বছর আগে। তখনকার আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনা মেলানো যাবে না। মেসি তার ক্যারিয়ারের প্রথম 2টা গোল আলজেরিয়ার বিপক্ষে করেছিল। মেসির জন্য একটা নস্টালজিয়া হয়তো বা কাজ করবে, কিন্তু প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়াকে একেবারে ফেলে দেওয়া যাবে না। কারণ যত কিছু হোক, আফ্রিকান রিজন থেকে যে দলগুলো আসে আমরা জানি তারা একটু বডি ফুটবল খেলে, তাদের ফুটবল অন্তত ইউরোপিয়ান এবং ল্যাটিন ফুটবলের সামনে যায় না, বাট তাদের ফুটবলের একটা আলাদা প্যাশন আছে যেটা আসলে অন্য কারোর সঙ্গে মেলে না। সেই প্যাশনের জায়গাও যদি আমরা চিন্তা করি, মানে আলজেরিয়াকে ছোট করে দেখা, অন্তত মরক্কো ব্রাজিলকে যেভাবে দেখিয়ে দিয়েছে সেটা দেখবার পর পরবর্তীতে আমরা স্পেন ম্যাচগুলো দেখলাম, বেলজিয়াম ম্যাচ, মানে গতকালকে 4টা ম্যাচই আমরা দেখেছি কেউ কোনোভাবেই জেতার মতো সুযোগই তৈরি করতে পারে। তো সেই জায়গা থেকে আর্জেন্টিনা একেবারে সহজ প্রতিপক্ষ, উড়িয়ে দেবে, মানে এভাবে চিন্তা করলে আমার মনে ধরা খাওয়ার সুযোগ থাকবে। আমরা একটু দেখতে চাই আসলে কি কি বুলেট পয়েন্ট এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা একত্রিত করেছি এই ম্যাচের আগে, এবং প্রথমবারের মতো বিশ্বকাপে, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, প্রথমবারের মতো এই দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে। এছাড়া 40 বছরের মধ্যে প্রথমবারের মতো আর্জেন্টিনার সামনে নিজেদের ট্রফিটা ডিফেন্ড করার সুযোগ। এছাড়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। আমরা জানি আরো দুজন খেলবেন, তবে লিওনেল মেসি কিন্তু এই যে নজিরটা, রেকর্ডটা, সেটাই কিন্তু প্রথম। কারণ এর আগে যে ওচোয়া ম্যাচের সুযোগ পাননি এবং রোনালদো এখন পর্যন্ত প্রথম ম্যাচ খেলেননি। মেসির জন্য ষষ্ঠ বিশ্বকাপ। মেসির শুরুর গোলের 2টা কথা বলছিলেন, সেটার সাথে আলজেরিয়ার নাম রয়েছে, একটু যদি বিস্তারিত বলতেন। মেসিকে নিয়ে আসলে আলাদা করে বলবার কিছু নেই। আমি নিজে আর্জেন্টিনার সাপোর্ট হয়তো বা করি না, কিন্তু তারপর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, এটা নিয়ে আলোচনা করবার কোনো জায়গা আছে কিনা, আমি মনে করি না। এটা আসলে ফুল স্টপ পড়ে গেছে 2022-এর ওয়ার্ল্ড কাপ জেতাবার মানে মধ্য দিয়ে, পরবর্তীতে ফিনালিসিমা, কোপা। মানে মেসি এই ব্রহ্মাণ্ডে ফুটবল দিয়ে যা করা সম্ভব, যা জেতা সম্ভব, সব জিতে গেছে। মেসিকে প্রমাণের কিছু নাই। কিন্তু তারপরেও দিন শেষে ওই যে যখন আপনি আর্জেন্টিনার মতো একটা নেশনের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে এসেছেন, শুরু করবেন, আবার নতুন করে শুরু করতে হবে। মানে কোনো কারণে, মানে বাই চান্স আর্জেন্টিনা যদি ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যায়, হ্যাঁ আর্জেন্টিনার হয়তো বা কোনো কিছু আসবে যাবে না, মেসির ক্যারিয়ারের কোনো কিছু আসবে যাবে না, কিন্তু ওই যে ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের একটা ব্যাপার রয়েছে, মেসির ক্ষেত্রে হয়তো সেটাই হবে, একটা আক্ষেপ থেকে যাবে যে শেষটা কেন এভাবে হলো, শেষটা কেন আরো সুন্দর হলো না। এবং গতকাল কানসাসে আমরা দেখলাম আলজেরিয়া কোচ বলছেন, তার কাছে যখন জিজ্ঞেস করা হলো যে মেসিকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি, তখন সে খুব একটা নির্লিপ্ত উত্তর যে আসলে তাকে নিয়ে কোনো পরিকল্পনা সাধারণত কিছু নেই। এছাড়াও আরো একটা এই প্লেটের আরো 3টা পয়েন্ট রয়েছে, যেখানে আসলে পরবর্তীতে দেখা যায় যে আর্জেন্টিনা কিন্তু কখনোই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ঢোকার পরে সেই ট্রফি আসলে ডিফেন্ড করতে তো পারেইনি, এবং সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারেনি। এটা কি একটা অপয়া, একটা বিশাল প্রেসার। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা তো আমরা ভুলে যাচ্ছি না, সৌদি আরব ম্যাচ, এরপরে আবার এরকম একটা স্ট্যাট আমরা বলবো যে হ্যাঁ 90 মিনিটের খেলা, মাঠে যে পারফর্ম করবে কাগজে কলমে কিচ্ছু আসে যায় না, কিন্তু তারপরেও দিন শেষে আমরা সবাই মানুষ, মেশিন তো না, রোবট না, মাথায় কাজ করবে যে হ্যাঁ এরকম একটা অপয়া ব্যাপার আমাদের রয়েছে, আমাদেরকে এটা উতরাতে হবে। এই জায়গায় একটু প্রেসার ফিল তো করবে। আর ওই যে একটা গোল, মেসি জানেন যে 6টা বিশ্বকাপ খেলে ফেলেছেন, কিন্তু তার গোলের পরিসংখ্যান হিসেব করলে খুব কম, মানে 13টা গোল মেসির পাশে মানায় না। তাকে আসলে মুলারকে ক্রস করতে হবে, ফন্টেইনকে ক্রস করতে হবে, রোনাল্ডো আছেন, মিরোস্লাভ ক্লোজা আছেন। যদিও আমরা জানি একটা সময় হয়তো সবগুলো রেকর্ড এমবাপ্পে ভেঙে ফেলবেন,
কিন্তু তারপরও মেসিকে যদি ওই জায়গায় দেখতে না পারে, অন্তত মেসি মানে আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তাদের জন্য একটু তো আক্ষেপ তৈরি হবেই। এবং এই ভোরেই সম্ভবত সে সেই তালিকায় ঢুকতে পারেন, আর একটা গোল করলেই কিন্তু ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির টপ 3-তে সে ঢুকে যাবেন। তবে নিয়ন যেটা বলতে চাই, গতকালকে বড় বড় দলগুলো খাবি খেয়েছে, যেখানে আসলে গোলকিপারদের অতিমানবীয় পারফরমেন্স আমরা দেখেছি। কেপভার্দের গোলকিপার নিয়ে নানান আলোচনা হচ্ছে। সৌদি আরবের গোলকিপার 9টা সেভ দিয়েছেন একটা সারা ম্যাচে। দিনের আলোচনা আসলে কেপ ভার্দে। এক্স্যাক্টলি। এবং মেসি যখন নামবে, তার অপোনেন্ট গোলকিপার কিন্তু জিনেদিন জিদানের সন্তান, সে কি এই ম্যাচে হিরো হতে পারবেন? লুকা জিদানকে নিয়ে আসলে অনেক হাইপ উঠেছে শুধুমাত্র একটা কারণে, সে জিদানের ছেলে। ফ্রান্সের জিদানের ছেলে নামছে আলজেরিয়ার হয়ে, তার মায়ের দেশের হয়ে। এটা একটা বিশাল ব্যাপার তার জন্য। মানে আমরা সবসময় বলি যে বাবার জুতোতে পা দিয়ে সন্তান আসলে কতটাই হতে পারবে, সেটা আসলে সবসময় একটা আলোচনায় থাকে। আর এরকম একজন কিংবদন্তি, মানে ওয়ার্ল্ড ফুটবলের 1, 2, 3 করলে হয়তো বা মেসির নামটা উপরে থাকতে পারে, কিন্তু জিনেদিন জিদানকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না। সেই প্রেশারটা নিয়ে তাকে নামতে হবে। সেই প্রেশারটা যদি তিনি উতরাতে পারেন, আর্জেন্টিনাকে আটকে দিতে পারেন, তাহলে তার হিরো হওয়া আটকায় কে? এবং তাহলে কিন্তু অঘটনের তালিকাটাও দীর্ঘ হবে। আমি অঘটন বলবো না, আর্জেন্টিনাকে আটকে দিলে অঘটন হবে কেন? ওয়ার্ল্ড কাপে অহরহ হচ্ছে। নিয়ন আপনার কাছে আবারও ফিরবো। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। বিরতির আগে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম। আবারও ফিরে যাবো আমাদের স্টুডিওতে থাকা অতিথির সঙ্গে। নিয়ন, আমরা যেমনটা আলোচনা করছিলাম, আসলে এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য আসলে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেই সাথে যখন প্রতিপক্ষ আলজেরিয়া, যারা আসলে অলমোস্ট 12 বছর পরে বিশ্বকাপের মঞ্চে এসেছে, তাদের তো আসলে হারানোরও কিছু নাই। এবং এই কন্ডিশনে আফ্রিকান টিমগুলো যে কতটা ভয়ানক হতে পারে, ইভেন এশিয়ান দলগুলোকে আমরা দেখছি যে এখন পর্যন্ত আনডিফিটেড। আলজেরিয়া আর্জেন্টিনাকে আসলে কঠিন একটা সময় উপহার দিতে পারে, এবং সেখানে রিয়াদ মাহরেজ কতটুকু ভূমিকা রাখতে পারেন? সবচেয়ে বেশি, কারণ ওই একমাত্র ইউরোপিয়ান ফুটবল, মানে টপ মোস্ট যে ফুটবলটাকে আমরা এখন আসলে ধরে থাকি, সেই ফুটবলটার অভিজ্ঞতা আছে। সেই ফুটবলটা তিনি যদি তার সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, সেই স্পৃহাটা, সেই মানে ভাইবটা যদি তিনি ছড়িয়ে দিতে পারেন, এবং আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে হবে, ওই ব্যাপারটা যদি তাদের ভিতরে কাজ করে, আর ওয়েদার তো তাদের পক্ষে আছে। মানে কোনো না কোনো কারণে হোক, হয়তো বা এটা আসলে বিধাতার একটা অন্যরকম একটা কারিশমা ছিল। কারণ ইউরোপিয়ান দলগুলো ইংল্যান্ডে বা আমেরিকায় অন্য যেখানেই খেলা হতো, সেখানেই কিন্তু একটা ওয়েদারের একটা আলাদা সাপোর্ট পেতেন। কিন্তু এবার ওয়েদার পুরোপুরি আফ্রিকান বা এশিয়ান দেশগুলোর ফেভারে চলে এসেছে। একটু গরম, আমরা জানি গরমের কারণে একটা কুলিং ব্রেকও চালু হয়েছে, যদিও সেদিন দেখলাম নেদারল্যান্ডসের অধিনায়ক কুলিং ব্রেক নিয়ে খুব রাগ, যে এই ব্রেকের কোনো প্রয়োজন নাই, যাই দলগুলোর প্রয়োজন তারা নিতে পারে, কিন্তু আমরা নিতে চাই না, খেলার মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। তবে সবকিছু মিলিয়ে আলজেরিয়া একেবারে পিছিয়ে নেই, আর্জেন্টিনা খুব এগিয়ে নেই, কারণ ইনজুরি সব মিলে আর্জেন্টিনাকে একটু গোছাতে হবে। প্রথম ম্যাচ তো দুইটা দলই আসলে একটু প্রতিপক্ষকে যাচাই বাছাই করবে। এবং কুলিং ব্রেক নিয়ে নেদারল্যান্ডসের যে অধিনায়ক ফন ডাইক, সে কিন্তু তীব্র সমালোচনা করেছেন। সে বলেছে যে এটা আসলে প্লেয়ারদের হাইড্রেশন ব্রেক নাকি টাকা কামানোর একটা স্লট। সেটা ভিনিসিয়াস জুনিয়র ওই যে প্রথমার্ধের ব্রেকের পরে ইন্টারভিউ দিতে চাননি, নাকচ করে দিয়েছেন। অতিরিক্ত ফিফা এবার যা করছে এটা অতিরিক্ত। ওই মোমেন্টে আসলে প্লেয়ারদের সেই ধরনের মানসিকতাও থাকে না, কিন্তু আসলে এই গরমের দোহাইটা দিয়ে ফিফার কিন্তু একটা বড় অঙ্কের লাভ হচ্ছে। এবং সেই আর্জেন্টিনা ম্যাচেও আমরা সেই ধরনের হাইড্রেশন ব্রেক দেবো। আর্জেন্টিনার নামটা আসলেই কিন্তু আরেকটা নাম আসে, গতবারের ফাইনালিস্ট যারা ফ্রান্স, সেই দিদিয়ের দেশামের দল আর্জেন্টিনা ম্যাচের আগে কিন্তু আসবে। যদিও আমরা আর্জেন্টিনা ম্যাচ দিয়ে আলোচনা শুরু করেছি, ফ্রান্সের ম্যাচটা কিন্তু একটু আলোচনার পেছনে চলে যাচ্ছে। ফ্রান্সের সেই ম্যাচ নিয়ে, ফ্রান্স সেনেগাল 2002 সালের স্মৃতি মনে পড়ে কিনা? 2002 এর স্মৃতি তো মনে পড়বেই, কারণ ফ্রান্স সেনেগাল ম্যাচ, সেনেগালের জয়, ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসে প্রথমার্ধ থেকে বিদায়, মানে ওই জেনারেশনে যারা আসলে ফুটবলটা দেখেছে তাদের কাছে এগুলো ভুলবার মতো কোনো স্মৃতি না। মনে করা হয় বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট অঘটন ওইটা ছিল অবশ্যই। কিন্তু তারপরে মানে এই ওয়ার্ল্ড কাপে সত্যি কথা বলতে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার কাছে ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছিল না। ম্যাচগুলো গড়পড়তা ভাবেই হচ্ছিল, সবগুলো ম্যাচই। আমি একদম অপেক্ষায় আছি ফ্রান্স ম্যাচটা দেখবার জন্য। মূল কারণটা আসলে এমবাপে, ডেমবেলে, অলিসে, দুজে, মানে আপনি যে টিমটা দেখছি, মানে ওয়ার্ল্ডের এই মুহূর্তে যদি 3-4জন ফরওয়ার্ডের কথা বলা হয়, সেই ফরওয়ার্ড লাইন নিয়ে তারা নামবে। মার্কাস থুরাম বসে থাকছেন, বার্কোলা বসে থাকছেন, মানে এই টিমটা আসলে কতটুকু যায়। মিডফিল্ড দুর্বল, মানে এটাই, মানে দিদিয়ের দেশ, অনেকেই বলছেন দিদিয়ের দেশম আসলে এত হাই ভোল্টেজ টিম চালানোর মতো যোগ্যই না। যে লোকটা আপনাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, ইউরো জিতিয়েছে, কিন্তু তারপরেও সবাই বলছে যে ফ্রান্স আসলে এই লেভেলের টিম কখনো পায়নি। মানে ছিলেন এক সময় হয়তো জিন্দাদান রান্দা ছিলেন, পরে জিন্দাদা চলে আসবার পরে আপনি সবচেয়ে গ্রিজম্যান রিটায়ার্ড করেছে, ফ্রান্সের এই টিমের মনে হয় সেটা মনেও নাই।
এক্স্যাক্টলি, মানে প্রয়োজনই নাই আসলে গ্রিজম্যানকে নিয়ে আলোচনা করার সুযোগ হয় না। কিন্তু সেনেগালের পরীক্ষাটা তো কঠিনই হবে অবশ্যই, এবং যদিও বা বলতে পারছি না আফগান চ্যাম্পিয়ন কিনা, কারণ সেই টুর্নামেন্ট নিয়ে আসলে সবারই হয়তো মনে আছে মরক্কো সেনেগাল দুই দলই হয়তো আফগান চ্যাম্পিয়ন হিসেবে এসেছে, স্বঘোষিত আফগান চ্যাম্পিয়ন। এবং সেনেগালের জন্য কিন্তু একটা বড় সুযোগ সেই 2002 সালের ওইখান থেকে কিছুটা শক্তি বা স্মৃতিটাকে কাজে লাগিয়ে এবারও আসলে সেই ফাইনালিস্টদের রুখে দেওয়া। সেনেগালের মনে একটা আলাদা জেদো কাজ করবে ওই আফগান ফাইনালের মানে দেখায় দেওয়াটা আসলে দর্শকদেরকে না, ওই কর্তৃপক্ষকে, প্রশাসনিক ওই লোকগুলোকে যারা আসলে মাঠের বাইরে বসে মাঠের ফুটবলটা চালাতে চান, তারা মনে করেন যে আমরাই বস, আমরা মাঠের ফুটবলটা চালাবো। কিন্তু দিন শেষে প্লেয়াররা, অ্যাসোসিয়েশন, এরা যা কষ্টটা করছে সেটা দিন শেষে যে কি কতটা মাঠের পর্যবেক্ষিত হবে, এটা সেনেগালকে আমার মনে হয়েছে, মানে সেনেগালের প্রেস মিটের সময় আগে যখন তারা কথা বলছিলেন, তাদের যখনই এই ব্যাপারটা নিয়ে করছেন একটা জেদ কাজ করছে তাদের ভেতরে। হ্যাঁ, চোখ মুখ শক্ত করে হয়তো বা ওই কি বলে এটাকে কোড অফ কন্ডাক্টের জন্য অনেক কথা তারা বলতে পারে না, কিন্তু তাদের মানে জেদটা বোঝা যায়। তো ওই ব্যাপারটাও যদি কাজ করে, ফ্রান্স একেবারে সহজভাবে জিততে পারবে না। এবং ফ্রান্সের জন্য তো দুইটা ফ্রেন্ডলি ম্যাচও সহজ ছিল না, যদিও ফ্রেন্ডলি ম্যাচ আসলে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে। ফ্রান্সের আসলে মূল সমস্যার জায়গাটা মাঝমাঠ। আপনি দেখেন ডিফেন্সে এবং স্ট্রাইকিং এ দুর্দান্ত সব প্লেয়ার, আপনি উপমেকানোর মতো প্লেয়ার রয়েছেন, ডিফেন্সিভ লাইন আপ খুব ভালো, গোলকিপিং পজিশনে খুব ভালো ভালো প্লেয়ার আছেন, যাদের যে পরিবর্তিত যে গোলকিপার আছে তারাও আসলে টপ নচ গোলকিপার। কিন্তু আপনি মাঝমাঠে কাদের দেখছেন? আপনাকে রেবিও এবং চুয়ামেনির উপরে ভরসা রাখতে হচ্ছে। এবং কন্তে হয়তো নিজের সেই সেরা ফর্মটা পেছনে ফেলে এসেছেন, আসলে সেই ব্যাপারটাই নেই। এবং চুয়ামেনির ক্লাব ক্যারিয়ার ফর্মটা খুব ভালো যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। মানে আপনি টপ নচের কন্তেকেও পাচ্ছি না, আমরা পগবাও নাই। মানে এই যে একটা শূন্যতা, এই শূন্যতা দিদিয়ার দেশম কিভাবে পূরণ করবেন? মানে আপনি এখন ডিফেন্স থেকে নিশ্চয়ই স্ট্রাইকিং এ ডায়াগোনাল বল দিয়ে পুরো মানে ম্যাচ খেলতে পারবেন না, সব জায়গায় একই রকমের স্ট্র্যাটেজি হবে না, আপনাকে মাঝমাঠ লাগবে। মাঝমাঠ কতটা ভাইটাল হতে পারে সেটা ক্যাসিমিরোর নিজ প্রভুতায় ব্রাজিল ভুগে দেখিয়ে দিয়েছে, যে শুধু ওই ডিফেন্স লাইনে ভালো আর স্ট্রাইকিং লাইন আপ ভালো দিলে হবে না, আপনাকে মাঝমাঠ খেলাতে হবে। ফ্রান্স এই জায়গাটাই ভুগবে। এবং লম্বা সময় আনডিফিটেড থাকার পরে স্পেনকে নিয়ে অনেক ওভার রেটিং, অনেক কথাবার্তা, একটা ফেভারিটিজমের তকমা লাগানো হয়েছিল, কিন্তু গতকালকে কিন্তু তারা সেটা প্রশ্নবিদ্ধ করেছে। ফ্রান্সও কিন্তু লম্বা সময় ধরে আনডিফিটেড, গত এক বছর তারা কোনো ম্যাচ হারেনি, এবং ফ্রান্সের জন্য আসলে একটা ফেভারিট তকমা কাজ করছে পরপর দুইটা আসলে যখন আপনি ফাইনাল খেলবেন, এতটাই স্বাভাবিক। কিন্তু আসলে সেই ফেভারিট তকমাটা তাদের জন্য একটু ভারী হবে কিনা? ভারী হবে না যদি ওসমান ডেম্বেলে তার স্বাভাবিক ফর্মে থাকেন। ওসমান ডেম্বেলেকে আসলে ওয়ার্ল্ড কাপে মনে হয় আরো একটা জেদ কাজ করবে, আরো একবার ব্যালন ডিওরের জন্য। মানে এখন যদি পাশে থেকে আসলে এমবাপের একটু সাহায্য লাগবে। এখন এমবাপে যদি ওই জেলাসি ব্যাপারটা চলে আসে, যে কারণে পিএসজি ছেড়ে রিয়ালে আসলাম, কিছুই পেলাম না, দুটো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চলে গেল পিএসজি, এখন আবার সেখান থেকে ব্যালন ডিওরও দুটা তার, যদিও বলা হয় এমবাপের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে ডেম্বেলে, ওই 3 ইডিয়টস এর মতো বলতে হয় আর কি, সবচেয়ে কাছের বন্ধু ফেল করলে হয়তো খারাপ লাগে না, কিন্তু ভালো করলে এবং সবচেয়ে ভালো করলে যে একটা খারাপ ফিল আসে সেটা তো এমবাপের ভিতরেও আসবে। সেক্ষেত্রে ডেম্বেলেকে কতটা মাঠে হেল্প করবে, তারা দুজন আসলে কতটা ম্যাচ আপ করতে পারবে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে, তাদের ম্যাচ আপের উপর অনেকটাই নির্ভর করবে। তবে যেমনটা দেখলাম, গোটা ফুটবল বিশ্ব আসলে মাইকেল ওয়ালসকে ঘিরে একটা প্রচন্ড কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন যে এই টুর্নামেন্টে আসলে তার খেলা দেখাটা হবে ট্রিট টু আইস, এবং মাইকেল ওয়ালসি যেভাবে পারফর্ম করে এসেছেন, ইউসিএল ফাইনাল বলেন, বায়ার্নের হয়ে, সব মিলে আসলে ওয়ালসে ন্যাশনাল টিমে কেমন করেন, তার সেই ফ্রি রোলে সে কেমন ভাবে প্রতিপক্ষকে ভোগাতে পারেন, সেটাও তো হয়তো দর্শকদের জন্য একটা অপেক্ষা। দেশম কি তাকে প্রথম একাদশে সুযোগ দিতে পারবে? মানে এই তারকাকে বসিয়ে রেখে ওলিসে, হ্যাঁ নো ডাউট ওলিসে এই ওয়ার্ল্ড কাপের মানে ওই যেটা বললেন ট্রিট টু ওয়াচ, অবশ্যই, কিন্তু সবাই তো ওইভাবে চিন্তা করবে না। তাকেও মানে যেহেতু তার অভিজ্ঞতাটা নাই, যতই বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমে 30টা 22টা মানে প্রায় এবার মনে হয় 22টার মতো গোল ছিল তার, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না সংখ্যাটা, এরকমই মানে সেই জায়গাটায় থেকে ডিজে 2 অনেক বেশি এগিয়ে, কারণ তার অভিজ্ঞতা, তিনি দিনের পর দিন ম্যাচ খেলেছেন, গোল অ্যাসিস্ট সেই সংখ্যায় না গিয়ে আপনার ম্যাচ পারফরমেন্সের জায়গা থেকে ডিজে 2 অনেক বেশি এগিয়ে। সেই জায়গায় দেশমকে একটা ভালো, ওই আমরা ছোটবেলায় বলতাম অবু 10-20 করতে হবে, এরকম একটা কিছু করতে হবে। এবং তার শেষ বিশ্বকাপ দেশামেরও, তার কাছে আসলে কোনো হারানোর কিছু নেই, তবে তার সেই রেপুটেশনটা, ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ হিসেবে যে রেপুটেশনটা রয়েছে, সেটা হয়তো আসলে তিনি কিংবদন্তি অলরেডি, ডেফিনেটলি, মানে এখন তাকে প্রমাণ করার কিছু নেই, নিজেকে আসলে জাস্ট ওই জায়গাটা ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। আপনাকে ধন্যবাদ।